যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ছাড়ালো ৩০০। নেতানিয়াহুর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ হামাসের। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৮৯ শিক্ষার্থী ও ৯ শিক্ষক বরখাস্ত, সিন্ডিকেটের সিদ্ধান্ত। উদ্বোধন হলো দেশের দীর্ঘ ও আধুনিক যমুনা রেল সেতুর, সহজ হবে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ। কুষ্টিয়ায় লাগামহীন চালের বাজার, রেকর্ড ৮৫ টাকা বিক্রি হচ্ছে সরু চাল, মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা, সরকারের হস্তক্ষেপ দাবি। ঈদ ঘিরে সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে ১২০টি কোচ মেরামতের কাজ, স্বস্তিদায়ক হবে এবারের ঈদযাত্রা, প্রত্যাশা কর্তৃপক্ষের। রাজশাহী নগরীর বাতাসে উঠছে নির্ধারিত মাত্রার দ্বিগুণ ধুলাবালি, নির্মল বায়ু ও ক্লিন সিটির তকমা হারানোর ঝুঁকিতে পড়েছে নগরীটি। এবং সৌদিতে প্রায় ২ সপ্তাহের ক্যাম্প শেষে দেশের ফুটবল দল ভারতের বিপক্ষে জয়ের চোখ কোচ ক্যাবরেডার, হামজা দলের শক্তি যোগাবেন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে পবিত্র রমজানে গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন শুরু করেছে ইসরায়েলি বাহিনী। রাতভর বিমান হামলায় প্রাণহানি ছাড়ালো ৩০০, হাসপাতালে আহতের দীর্ঘ সারি। নেতানিয়াহুর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছে হামাস। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা করেই আবারও অভিযানে নেমেছে নেতানিয়াহু প্রশাসন। লুৎফর কবিরের রিপোর্ট। পবিত্র মাহে রমজানে যুদ্ধবিরতি ভঙ্গ করে অবরুদ্ধ গাজা উপত্যকায় এভাবেই ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার রাতভর থেমে থেমে শোনা যায় শক্তিশালী বোমার বিস্ফোরণ। ঘনবসতি গাজা সিটি, বেত লাহিয়া, খান ইউনিস, রাফাসহ আরও অনেক জায়গায় বহু ফিলিস্তিনির প্রাণহানির খবর পাওয়া গেছে। বিশেষ করে খান ইউনিসের আশ্রয় শিবিরে বোমা হামলায় ঘুমের মধ্যেই নিহত হন অনেকেই। চারদিকে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আহত ও স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে খান ইউনিসের হাসপাতাল। ইসরায়েলের হামলায় একই পরিবারের সবাই শহীদ হয়েছেন। আমাদের বাড়ির পাশেই ওই পরিবারের বাড়িটি ছিল। আশপাশের অনেক বাড়ির ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চলছে। দক্ষিণ গাজায় ট্যাঙ্ক থেকে শেল ছুড়ে আইডিএফ। গত ১৯ জানুয়ারিতে শুরু হওয়া উপত্যকায় যুদ্ধবিরতি একতরফাভাবে ভঙ্গ করেছে ইসরায়েল, এমন অভিযোগ এনে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানায়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত প্রথম দফার যুদ্ধবিরতির সময় বাড়ানোর বিষয়টি হামাস প্রত্যাখ্যান করায় আবারও সর্বশক্তি দিয়ে সামরিক অভিযানে নেমেছে তারা। চুক্তির দ্বিতীয় দফা নিয়ে কাতারের দোহায় বিবদমান পক্ষগুলোর আলোচনার মাঝেই এ ঘটনা ঘটল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই উপত্যকায় তেল আবিব হামলা চালিয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে অন্যান্য প্রসঙ্গ। জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে ৯ জন শিক্ষককে সাময়িক বহিষ্কার, সাবেক উপাচার্য ও সাবেক রেজিস্ট্রারের পেনশন সুবিধা বাতিল সহ বিশ্ববিদ্যালয়ের ২৮৯ শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে সিন্ডিকেট সভা চলে। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম ও সাবেক রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশি হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে ৯ জন শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়। এছাড়া হামলায় জড়িত বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার, ছাত্রত্ব শেষ হওয়াদের সনদ স্থগিত এবং পরীক্ষা ও ভাইভা শেষ হওয়াদের ফলাফল স্থগিত করা হয়েছে। শাস্তি পাওয়া সব শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন বলে জানা গেছে। এছাড়া শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা হল ও স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। ছিল তাদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তাদের অপরাধ বিবেচনায় নিয়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আর যারা প্রাক্তন শিক্ষার্থী কিন্তু এই অপরাধের সাথে জড়িত
তাদের সনদপত্র স্থগিত করা হয়েছে এবং এটা টোটাল সংখ্যা হচ্ছে 289 জন। বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন হলো দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু। সহজ হবে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল চলাচল। সকাল 10টা থেকে শুরু হয় আনুষ্ঠানিকতা। উদ্বোধনী ট্রেনটি সেতু পার হতে পূর্ব ইব্রাহিমবাদ স্টেশন থেকে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তে সায়দাবাদ রেল স্টেশন অভিমুখে রওনা হয়েছে। পরে সায়দাবাদ রেল স্টেশনে সংবাদ সম্মেলন করে ফিরবে পূর্ব প্রান্তে। জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে দেশের সবচেয়ে দীর্ঘ ও আধুনিক রেল সেতু এটি। নির্মাণে ব্যয় হয়েছে 16,800 কোটি টাকা। পিলার রয়েছে 50টি আর স্প্যান 49টি। সেতুটি মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা। বহুল কাঙ্ক্ষিত যমুনা রেল সেতু উদ্বোধনের স্পেশাল ট্রেনটি টাঙ্গাইল অংশের ইব্রাহিমবাদ রেল স্টেশন থেকে সিরাজগঞ্জ অংশের সায়দাবাদ রেল স্টেশনের দিকে ছেড়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী অভিজিৎ ঘোষ ও শুভ কুমার ঘোষ। প্রথমে যাচ্ছি টাঙ্গাইলে। অভিজিৎ, আপনি তো ট্রেনে রয়েছেন, কি অবস্থা দেখছেন সেখানে বিস্তারিত জানাবেন। জি, যদি আপনি জানেন যে কিছুক্ষণ আগেই এই রেল সেতুর উদ্বোধন করা হয়েছে এবং এই রেল সেতু যিনি রেলের যে সচিব রয়েছেন উনি সহ যে জাপানি রাষ্ট্রদূত সহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ এই কিছুক্ষণ আগে এই রেল সেতুর উদ্বোধন করেছেন এবং এর কিছুক্ষণ পর এই আমরা এখন রয়েছি একটি বিশেষ ট্রেনে, যে ট্রেনটি এই রেল সেতু অতিক্রম করে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ প্রান্তে যাবে এবং সিরাজগঞ্জ থেকে আবার এই রেলটি আবার টাঙ্গাইল অংশে এসে ঢাকার দিকে ছেড়ে যাবে। তবে এই আগে এই যে এই রেল সেতু এলাকাতে একটি জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং এই অনুষ্ঠানে যারা এই রেলের সংশ্লিষ্ট যারা সহ এবং যারা এই রেলের সাথে যুক্ত ছিলেন, পাশাপাশি যারা হচ্ছে এই দেশি বিদেশি যে প্রকৌশলীরা রয়েছেন তারা ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে এবং সব মিলে এই এলাকার যারা হচ্ছে এই স্থানীয় রয়েছেন তারাও কিন্তু উৎসুক জনতা, তারা এখানে এসেছিলেন, তারাও আনন্দ করছেন। তারা বলছেন যে যেহেতু এই এলাকাতে একটি দেশের বৃহৎ মানে দীর্ঘ একটি রেল সেতু নির্মাণ হয়েছে, এতে তারা অনেক খুশি এবং পাশাপাশি এই রেল সেতুতে যারা কর্মরত ছিলেন তাদেরও অনুভূতিটা ছিল একটু ভিন্ন মাত্রা এবং তারা বলছে যে এত বড় একটি রেল সেতু এই বাংলাদেশের প্রথম এবং এখানে তারা কাজ করে তারাও যেমন আনন্দিত হয়েছে এবং পাশাপাশি এই দেশের মানুষকে তারা কিছু একটি উপহার দিতে পেরেছেন এমনটি বলছিলেন যারা কর্মরত ছিলেন। পাশাপাশি এই রেলের সেতু কর্তৃপক্ষ বলছেন যে এটি অত্যাধুনিক একটি রেল সেতু, যে রেল সেতু দিয়ে এই ভবিষ্যতে 88টি ট্রেন চলাচল করতে পারবে। পাশাপাশি এই রেল সেতু দিয়ে যে উত্তর অঞ্চলের এবং পূর্ব অঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক যে অবস্থা সেটি আরো 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 উন্নত হবে এবং আমরা এইখানে যারা রয়েছেন আমরা একটু কথা বলবো যে এই যারা যাত্রী রয়েছেন যে এই যে ট্রেন চালু হলো আপনার অনুভূতিটা? অনেক ভালো অনুভূতিটা। উদ্বোধন হওয়ার কারণে সিরাজগঞ্জের সাথে উত্তরবঙ্গের সাথে আমাদের এদিকে যোগাযোগ অনেকটা ভালো হবে। আরো অনেকে যে আমাদের ইগুলো আছে এগুলা তার দ্রুত ঢাকা থেকে নিয়ে যাওয়া যাবে, এগুলো ভালো হইলো ইনশাল্লাহ। একজন যাত্রী বলছিলেন যে উনি এই ট্রেনের যে যাচ্ছেন তার অনুভূতিটি এবং তিনি বলছেন যে সেতু এটি দেশের বৃহৎ এবং এই সেতুতে তারা উঠতে পেরে তারাও আনন্দিত। পাশাপাশি আপনি জানেন যে এই রেল সেতু ডাবল ট্র্যাকের রেল লাইন এবং এই ডাবল ট্র্যাকের রেল লাইনের কারণে এই সেতু দুই পারে কোনো ট্রেন আর অপেক্ষা করতে হবে না। পাশাপাশি তবে যাত্রীদের আরেকটি অভিযোগ রয়েছে যে দ্রুত এই রেল সেতু যেহেতু কাজ শেষ হয়েছে এবং উদ্বোধন হয়েছে এবং এর পাশাপাশি যদি হচ্ছে ঢাকা থেকে এবং উত্তর অঞ্চলের যে রেলপথ, যে সিঙ্গেল রেলপথ সেটি যদি ডাবল করা হতো তাহলে এই যে রেল সেতুটি সেটি আরো একটু তারা উপকার পেত এবং যে ট্রেনের যে জট এবং যে শিডিউল বিপর্যয় সেটি হতো না এবং পাশাপাশি তারা এই রেল স্টেশনে তাদেরকে অপেক্ষাও করতে হতো না অন্য একটি ট্রেনের কারণে। তবে সব মিলে এই ট্রেন সেতু উদ্বোধনের এই উৎসাহিত জনতা যেমন রয়েছে, পাশাপাশি যারা এই সেক্টরে রয়েছেন তাদের মধ্যে একটি আনন্দ উৎসাহ কাজ করছেন। তবে এই আমরা একটু সিরাজগঞ্জ অংশে যাব, সেখানে জানবো সিরাজগঞ্জের প্রান্তের যে রেল সেতুর যে সর্বশেষ আপডেট। আমরা যাচ্ছি শুভর কাছে। শুভ জানাবেন যে ওই সিরাজগঞ্জ অংশের এই রেল সেতুর প্রস্তুতি কেমন? ধন্যবাদ অভিজিৎ। যেমনটা বলছিলেন যে
যমুনা সেতুর পূর্ব পাড়ে কিন্তু আনুষ্ঠানিকতা শেষ করে আমরা যতটুকু জেনেছি যে এখন যে টিমটা এসেছেন উদ্বোধন করতে, সেই উদ্বোধনী ট্রেন সহ সেই টিমটা কিন্তু যমুনা সেতু পশ্চিমের ছয়দাবাদ রেল স্টেশনের দিকে আসছেন এবং এইখানে কিন্তু ইতোমধ্যেই একটা সাজ ভাব এইখানে আছে। এইখানে কিন্তু যারা আছেন তারা কিন্তু তাদেরকে বরণ করতে, যেমন রেল মন্ত্রণালয়ের সচিব এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সে সহ জাইকার যে ঊর্ধ্বতন কর্মকর্তা সহ যারা আছেন তাদেরকে বরণ করতে কিন্তু যমুনা সেতু পশ্চিমের ছয়দাবাদ স্টেশন কিন্তু ইতোমধ্যেই একদম একটা সাজ ভাবে আছে। যারা কর্তৃপক্ষ সহ এখানকার শ্রমিক সহ যারা আছেন তারা কিন্তু সবাই আছেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন। বিশেষ করে এই এলাকার যারা আছেন, আঞ্চলিকের লোকজন আছেন, তারাও কিন্তু ব্যাপক উচ্ছ্বসিত যে এই সেতুটাকে উদ্বোধনকে কেন্দ্র করে, যে দীর্ঘ প্রতীক্ষিত এই যমুনা রেল সেতুটার আজকে দ্বার খুলছে আনুষ্ঠানিকভাবে। এতদিন কিন্তু অনানুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে কিন্তু একটা লেনে, সিঙ্গেল লেনে কিন্তু ট্রেনগুলো চলাচল করলেও আজকে থেকে কিন্তু ডাবল লেনে ট্রেনগুলো চলাচল করবে, যার ফলে কিন্তু মানুষ একটা নতুন দিগন্ত উন্মোচন হবে এটাই ভাবছেন। এবং সামনে যেহেতু আগামীতে সামনে কয়েকদিন পরে রয়েছে ঈদ, এবং এই ঈদ উপলক্ষে যে ঈদের যে যাত্রা, উত্তর এবং পশ্চিমাঞ্চলের মানুষের যে ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রাটা আরো সুন্দর এবং নির্বিঘ্ন হবে এই প্রত্যাশায় কিন্তু করছেন সবাই। আমরা কিন্তু কথা বলেছি সিরাজগঞ্জের অনেক মানুষের সঙ্গে যারা স্থানীয়রা আছেন তাদের সঙ্গে, তারা কিন্তু বলেছেন যে ঈদের আগে, ঠিক ঈদের আগ মুহূর্তে কয়েকদিন আগে এই রেল সেতুটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য কিন্তু তারা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেছেন যে এই নতুন ঈদ যাত্রার যে একটা ভোগান্তি থাকে, সেই ভোগান্তিটা অনেকটাই কমে যাবে। আমরা একটু কথা বলবো একজন এইখানকার যারা স্টাফ আছেন তাদের সঙ্গে, একজনের সঙ্গে, যে এই মুহূর্তে আপনাদের নিরলস পরিশ্রমের পরে আজকে সেতুটা উদ্বোধন হতে যাচ্ছে, এই জায়গা থেকে আপনাদের প্রতিক্রিয়াটা কেমন? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল, আসলে আমরা দীর্ঘ 4 বছর এই ব্রিজের অত্যাধিক পরিশ্রমের পর আজকে আসলে যে একটা মাইলস্টোন কমপ্লিট করতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমরা অনেক আজকে হ্যাপি যে আজকে পুরোপুরি ভাবে 2টা লাইনেই উদ্বোধন করতে হয়েছে এবং উদ্বোধন হয়েছে অলরেডি। আমরা অনেক বেশি খুশি যে আমরা সাকসেসফুলি এত বড় একটা প্রজেক্ট উইদাউট ইনসিডেন্ট ছাড়া কমপ্লিট করতে পারছি। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা আরো বড় বড় কোম্পানিতে কাজ করে ভবিষ্যতে আরো বড় প্রজেক্ট উপহার দিতে পারি। ধন্যবাদ। উনি যেমনটা বলছিলেন যে আসলে বড় কোনো ওরকম সেরকম কোনো দুর্ঘটনা ছাড়া কিন্তু তারা সুন্দরভাবে এত বড় একটা মেগা প্রকল্প কিন্তু তারা সম্পন্ন করেছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এইখানে যে আনুষ্ঠানিকতা যা আছে, যেটা সেতু পশ্চিম পাড়ের, এইখানে কিন্তু ওই পারে উদ্বোধন অনুষ্ঠানটা শেষ করে এই পারে যারা আমন্ত্রিত অতিথি আছে তারা কিন্তু এই পারে এসে এইখানে একটা প্রেস ব্রিফিং করবেন। তারা এই বিষয়গুলো বিস্তারিত গণমাধ্যম কর্মীদেরকে জানাবেন যে এই সেতুটা সংশ্লিষ্ট সবকিছুই। এরপরে কিন্তু তারপরে আমরা পরবর্তীতে জানতে পারবো যে এই সেতু সম্পর্কে তারা সবকিছু মিলিয়ে কি বলছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার যে সিরাজগঞ্জবাসী কিন্তু বলছেন যে এই সেতুটা দিয়ে শুধু যে মানুষের চলাচল তা নয়, সিরাজগঞ্জে কিন্তু ইকোনমিক জোন এবং শিল্প পার্ক নির্মিত হচ্ছে। এই যে শিল্প পার্ক এবং ইকোনমিক জোনের যে পণ্যগুলো থাকবে, সেইগুলো পরিবহন থেকে শুরু করে সবকিছু একটা সম্পূর্ণই কিন্তু একটা নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে এই যমুনা রেল সেতু উদ্বোধনের মাধ্যমে। এই ছিল চৈতি সিরাজগঞ্জ থেকে সর্বশেষ আমার কাছে। ঈদ যাত্রার প্রস্তুতির খবর জানাতে সায়দাবাদ থেকে এবারে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইনাই নাহিদ। বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে কিনা, কি পরিস্থিতি দেখছেন সেখানে জানাবেন। ধন্যবাদ চৈতি। এই মুহূর্তে আমি আছি সায়দাবাদ বাস টার্মিনালে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ঈদের প্রস্তুতি নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, কিন্তু বাসের সড়ক পথে যারা যাত্রা করবে তারা এখনো তেমনভাবে টিকিট কাটতে আসেনি। পরিবহন সংশ্লিষ্টরা যেটি আমাদেরকে জানাচ্ছে যে ঈদের সময় যত বেশি ঘনিয়ে আসবে তখন তাদের টিকিট বিক্রি বাড়বে। আপনাকে এক্ষেত্রে একটা জানিয়ে রাখি, আপনি জানেন যে এবারও শতভাগ অনলাইন টিকিট বিক্রি হচ্ছে ট্রেন পথে। তো রেলপথের টিকিট বিক্রি 14 তারিখ থেকে শুরু হয়েছে এবং প্রতি 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত টিকিট বিক্রি চলবে এবং প্রতি 10 দিন আগে প্রতিদিন টিকিট কাটতে পারবে 2টি ধাপে, সকাল 8টা থেকে এবং 2টা থেকে। তো বাসের চেয়ে ট্রেনের টিকিট বিক্রি প্রচুর হচ্ছে, রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এবং যেটি জানিয়েছে যে 43টি আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে, যেখানে সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের 20টি আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে, আর পূর্বাঞ্চলের 23টি আন্তনগর ট্রেনের বিক্রি শুরু হবে দুপুর 2টায়। চৈতি, আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখি, আজ 18 মার্চ যারা রেলপথে ভ্রমণ করবে তারা 28 তারিখে টিকিট সংগ্রহ করতে পারবে, 19 মার্চ 29 তারিখের টিকিট সংগ্রহ করতে পারবে এবং 20 মার্চ 30 তারিখের টিকিট সংগ্রহ করতে পারবে। আর রেল কর্তৃপক্ষ
বাস সংশ্লিষ্ট যারা তারা বলছে যে ঈদ যত ঘনিয়ে আসবে তখন যেহেতু আবার দীর্ঘ ছুটিতে মানুষ নারীতে বাড়ির পানি ফিরবে মানুষ, তার ঈদ ঘনিয়ে আসলে বাসের টিকিট বিক্রি বেশি হবে বলে তারা প্রত্যাশা করছে। তবে বাস অনলাইনে টিকিট বিক্রিতে অনেকে ভোগান্তিতে পড়ছে, নানা রকম জটিলতা পোহাচ্ছে, এরকম অভিযোগও করছেন কেউ কেউ। তো এই ছিল আমার কাছে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সবশেষ। নাহিদ, ধন্যবাদ আপনাকে। বাসের অগ্রিম টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী ইনয় নাহিদ। কুষ্টিয়ায় বেসামাল হয়ে পড়েছে চালের বাজার। ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড দাম 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সরু মিনিকেট চাল। এছাড়াও সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। সবচেয়ে নিম্নমানের চালের দামও 56 টাকা কেজি। রমজানে চালের এমন অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা পড়েছেন চরম বিপাকে, দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। তবে মিল মালিকরা বলছেন ধানের দাম বৃদ্ধি ও সংকটের কারণেই বাড়ছে চালের দাম। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান, তিতাসের রিপোর্ট। আবারও অস্থিরতা দেখা দিয়েছে চালের বাজারে। দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে বেড়েছে সব ধরনের চালের দাম, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। সপ্তাহ ব্যবধানে 1 লাফে 5 টাকা বেড়ে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড দাম 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সরু মিনিকেট চাল। কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে কাজললতা ও মোটা আটাশ চালের দামও। বাজারে সবচেয়ে নিম্নমানের চালও বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে। মিনিকেট চাল হঠাৎ করেই কেজিতে 4 থেকে 5 টাকা বাড়ি গেছে এই 1 সপ্তাহের ব্যবধানে। মিনিকেট ধান মিল মালিকরা বলছেন যে কোনো রকমের ধান পাওয়া যাচ্ছে না, এই কারণে চালের দাম বেড়ে গেছে। এদিকে চালের এমন অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা পড়েছেন চরম বিপাকে, দুষছেন মিল মালিকদের সিন্ডিকেট সহ প্রশাসনের নজরদারির অভাবকে। নজরদারির অভাব আছে বলেই তো এভাবে বাজারে যেটা সেটা তাই হইতেছে। আর যেখানে হচ্ছে সামান্য কিছু হচ্ছে, নজরদারি হলো সামান্য কিছু হচ্ছে দেখে মিডিয়াতে প্রচার করার পরে আর থাকছে না, 1-1 মিনিটের জন্য কইরিতে চলে যাচ্ছে। তবে মিল মালিকরা বলছেন অস্বাভাবিকভাবে বেড়েছে ধানের দাম, রয়েছে বাজারে ধানের সংকটও, যে কারণেই চালের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। ধানের দাম হলো অত্যাধিক বেশি। 2000 টাকা মন ধান আইনা চাউল বানাইয়া বর্তমানে 3000 টাকা মন ভরে যায়। আর প্রশাসন বলছে চালের বাজার নিয়ন্ত্রণে নিয়মিতই মনিটরিং অব্যাহত রেখেছেন তারা। কেউ সিন্ডিকেটের মাধ্যমে চালের দাম বাড়ালে নেবেন ব্যবস্থা। চালের বাজারকে যেন স্থিতিশীল রাখা যায় সেজন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং চলছে। বৃদ্ধির জন্য যদি অন্য কোনো থাকে, সিন্ডিকেট থাকে, সেক্ষেত্রে আমরা এটা অ্যাড্রেস করতে পারবো বা এটা ব্যবস্থা নিতে পারবো। কারণে অকারণে মিল মালিকদের চালের দাম বৃদ্ধির এই প্রবণতা দ্রুত বন্ধ করা না গেলে চরম সংকটের মুখে পড়বে সাধারণ ভোক্তারা। তাই দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে চালের বাজার নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছেন তারা। নাহিদ হাসান, তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে 9 জন শিক্ষককে সাময়িক বহিষ্কার, সাবেক উপাচার্য ও সাবেক রেজিস্ট্রারের পেনশন সুবিধা বাতিল সহ বিশ্ববিদ্যালয়ের 289 শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানবো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, সিন্ডিকেটের সভা কখন হয়েছিল, এ নিয়ে কি বলছেন ছাত্র শিক্ষকরা, বিস্তারিত জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এই যে জুলাই আগস্টে যেই হামলার ঘটনাটি ঘটেছে, বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগ এবং পুলিশ যেই হামলাটি চালিয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপর, সেই হামলার ঘটনায় মদদ দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কিন্তু 9 জন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি আপনি যেমনটি জানেন যে এই যে যারা, এছাড়া কিন্তু 289 জন যে ছাত্র যে শিক্ষার্থী ছিল সেটি কিন্তু 289 জন শিক্ষার্থীকেও কিন্তু এখানে বিভিন্ন শাস্তির আওতায় আনা হয়েছে। শুরুতে যদি একটু বলি যে সমস্ত শিক্ষকদেরকে এই যে সাময়িক বরখাস্ত করা হয়েছে তারা হলেন সাবেক উপাচার্য শিক্ষা মোহাম্মদ মোস্তফা ফিরোজ, সাবেক প্রক্টর অধ্যাপক আলমগীর কবির, সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক আসম ফিরোজুল হাসান, সাবেক সমাজবিজ্ঞান অনুষদের সাবেক যে
ডিন অধ্যাপক বশির আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ইসরাফিল আহমেদ এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মেহেদি হাসান ইকবাল, ইতিহাস বিভাগের অধ্যাপক হোসনে আরা, রবীন্দ্রনাথ ঠাকুর হলের সাবেক প্রভোস্ট নাজমুল হাসান তালুকদার এবং পাবলিক হেলথ এবং ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ তাজউদ্দিন সরকারও কিন্তু এই যে 9 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সেই তালিকা রয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিন্তু 289 জন শিক্ষার্থীকে কিন্তু বিভিন্ন ধরনের দেওয়া হয়েছে। তার মধ্যে শাস্তির মধ্যে রয়েছে আপনার বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার, যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত, পরীক্ষা আর যাদের পরীক্ষা ভাইবা শেষ হয়েছে তাদের ফলাফল স্থগিত, শাস্তি পাওয়া সব শিক্ষার্থী, যে সমস্ত শিক্ষার্থীদেরকে এই শাস্তির আওতায় আনা হয়েছে সেই সব শিক্ষার্থীরা ছাত্রলীগের রাজনীতির সাথে নিষিদ্ধ যে ছাত্র সংগঠনটি সেটি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া গতকাল সোমবার দিবাগত রাত 3টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট যে সভাটি হয় সেই সভা শেষে কিন্তু এইসব সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে সকাল 11টায় অর্থাৎ সোমবার সকাল 11টায় কিন্তু এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নতুন প্রশাসনিক ভবন যেটি রয়েছে এই ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিন্ডিকেট সভা থেকে অবসরে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সাবেক উপাচার্য অধ্যাপক নুরুল আলম ও সাবেক রেজিস্ট্রার যে আবু হাসানের পেনশন সুবিধা যেটি ছিল সেটিও কিন্তু বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে এর বাইরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের দাবির প্রেক্ষিতে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা হল ও নাম পরিবর্তনের যেই বিষয়টি সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভা থেকে 15 জুলাই রাতে যে ঘটনাটি ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই ঘটনায় কিন্তু বিশ্ববিদ্যালয়কে পুরো কালো রাত আখ্যায়িত করা হয়েছে। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। চৈতি। ইমন, ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী দেওয়ান ইমন। ঈদে যাত্রীদের চাপ সামলাতে 120টি কোচ মেরামত করা হচ্ছে বৃহত্তর সৈয়দপুর রেলওয়ে কারখানায়, যেগুলোর মধ্যে রয়েছে 90টি ব্রডগেজ এবং 30টি মিটার গেজ। এতে যাত্রী ভোগান্তি লাঘব হবে বলে প্রত্যাশা রেলওয়ে কর্তৃপক্ষের। সহকর্মী আমিরুল হকের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। ঘনিয়ে এসেছে ঈদ, পরিবার পরিজন নিয়ে ঈদ করতে ঘরে ফিরবেন মানুষ। যাত্রীদের এই চাপ সামলাতে এবার রেকর্ড সংখ্যক ট্রেনের কোচ মেরামত করা হচ্ছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়। এবারের ঈদ যাত্রায় 120টি কোচ সংযুক্ত করতে যাচ্ছে কারখানাটি, যেগুলোর মধ্যে রয়েছে 90টি ব্রডগেজ ও 30টি মিটার গেজ কোচ। প্রয়োজনের মাত্র 30% জনবল, বাজেট স্বল্পতা, উপকরণের ঘাটতি সহ নানান সমস্যা নিয়েই চলছে কোচ মেরামতের কাজ। এতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। কোচ মেরামতে 70 দিনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এরই মধ্যে মেরামত করা হয়েছে 103টি কোচ। নির্দিষ্ট সময়ের আগে বাকি কোচগুলো মেরামত করে রেলবহরে যোগ করা যাবে বলে আশাবাদী রেলওয়ে কর্তৃপক্ষ। কাজের চাপ প্রচুর রয়েছে, যেহেতু ঈদ উপলক্ষে সকলে নারী টানে বাড়ি ফিরবে, সকলকে আর কি স্বাচ্ছন্দ্যবোধ একটি যাত্রা উপহার দেওয়ার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। হলিডে অতিরিক্ত সময় এবং অতিরিক্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আউটরানকে অব্যাহত রাখার চেষ্টা করছি। কেবল সংকট থাকা সত্ত্বেও আমাদের প্রচুর পরিমাণ আউটরানের স্বার্থে আমরা যা করা দরকার আমরা তাই করছি। সৈয়দপুর রেলওয়ে কারখানাও নেপথ্যে কাজ করে থাকি। এবছরে আমাদের ঈদের লক্ষ্যমাত্রা রয়েছে 120টি কোচ। ইতিমধ্যে প্রায় 90টির মতো কোচ আউটরান দেওয়া সম্ভবপর হয়েছে। অবশিষ্ট 30টি কোচ নির্ধারিত আমাদের যে সময় বা লক্ষ্যমাত্রা তার মধ্যে আমরা আউটরান দিতে পারবো বলে আশা করছি। এই কোচগুলো রেলবহরে যুক্ত হলে ঈদ যাত্রায় স্বস্তি ফিরবে বলে প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্মল বায়ু ও ক্লিন সিটির তকমা হারানোর ঝুঁকিতে আছে রাজশাহী শহর। নগরীর বিভিন্ন পয়েন্টে নমুনা পরীক্ষা করে বাতাসের নির্ধারিত মাত্রার চেয়ে দ্বিগুণ ধূলিকণা পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি মানব স্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় সড়কের ছাতিম গাছের ফুলের গন্ধে বিভোর ছিল নগরবাসী। সেই ছাতিম, কাঠগোলাপ ও রঙ্গন গাছের পাতায় এখন ধুলার স্তর জমেছে।
শুষ্ক মৌসুমে গাছের পাশাপাশি নগরীর বিভিন্ন সড়কের একই অবস্থা। সড়ক সংস্কার, রেলের ওভারপাস নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ধুলা, যার প্রভাব পড়ছে পথচারী, জনগণ ও রাস্তার পাশের দোকানপাটের কেনাবেচায়। এখানে যেগুলো দোকান আমাদের আছে সেই দোকানগুলো আমাদের বিক্রি অর্ধেকে নেমে এসেছে। মানে যারা ক্রেতা তারা আর এখান থেকে মালামাল নিতে আসছে না, অন্য কোনো জায়গায় যাচ্ছে যেখানে ধুলা কম। ধুলার কারণে সমস্যা অনেক, যেরকম দোকান পাশে গেলে নষ্ট হয়ে যায়, কাস্টমার এখানে আসতে চায়, তারপর আমাদের শ্বাসকষ্টের আমাদের কষ্ট হচ্ছে। বিশেষজ্ঞ ও পরিবেশবিদরা বলছেন, বাতাসে PM 2.5 ও 10 এর সহনশীল মাত্রা সর্বোচ্চ যথাক্রমে 65 ও 150 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। সেখানে নগরীতে পাওয়া যাচ্ছে দ্বিগুণের বেশি। PM 2.5 বাতাসে 65 মাইক্রোগ্রাম পার মিটার কিউব থাকার কথা, এবং PM 10 যেটা সেটা 150 মাইক্রোগ্রাম পার মিটার কিউব থাকার কথা। কিন্তু এটা তিক্ত হলেও সত্য যে গত কয়েক বছরে আমরা দেখেছি যে এটার পরিমাণ মাত্রাতিরিক্ত। সাম্প্রতিক সময়ে যে ফ্লাইওভার সহ যে মেগা প্রকল্পগুলি রাজশাহী শহরে নেওয়া হয়েছে, যার কারণে এই কাজগুলি চলমান অবস্থায় রয়েছে এবং ধূলিকণের মাত্রা কিছুটা বেড়েছে। নগর উন্নয়ন, পদ্মার বালু, ইটভাটার ধোঁয়া বায়ু দূষণে দায়ী বলছে পরিবেশ অধিদপ্তর। সামগ্রিক পরিস্থিতিতে আমার দেখা যায় যে AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটাকে বলি আমরা বায়ুর মানমাত্রা নির্ধারণের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যায় আমার মেইন পলিউট্যান্ট যেটা PM 2.5, এটা দেখা যায় যে অনেক সময় 150 ক্রস করে যায়। 2016 সালের এক গবেষণায় নির্মল বায়ুর নগরী হিসেবে পরিচিতি পায় রাজশাহী। সেই তকমা হারানোর শঙ্কায় এখন নগরবাসী। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। এই মুহূর্তে হাইকোর্টে কথা বলছেন আইনজীবীরা, আমরা সেখানে যুক্ত হচ্ছি। এই মামলায় বিটিভি, মিনিস্ট্রি অফ ইনফরমেশন, বাংলাদেশ বেতার এবং মাগুরার ডিসি এবং এসপি মহোদয়কে অ্যাডেড পার্টি হিসেবে এখানে ইনক্লুড করা হয়েছে, যাতে করে মামলার যে রায়টা বাস্তবায়ন করার জন্য তারা কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। আচ্ছা, প্রথম দিন থেকেই এই মামলাটাতে একটা বিষয় যেটা কোর্টের নজরে ছিল, এটা একটা অ্যাংজাইটি ছিল যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি কোনো রেপের ভিকটিম হন তাহলে তার নাম, তার ফটোগ্রাফস এগুলাকে আপনার পাবলিশ করা হয়। তো পুরো বিষয়টা আসলে এখানেই কিন্তু বারবার জিনিসটা ঘুরে ঘুরে এখানে আসতেছে, একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যাতে করে কোনো অবস্থাতেই যেন কোনো সিটিজেন যেন এই কাজটা না করে, কোনো রেপ ভিকটিমের নাম, তার ছবি, তার আইডেন্টিটি যেন ডিসক্লোজ না করে, কারণ তারা ভিকটিম অফ অফেন্স। তাদের নাম, আইডেন্টিটি যদি ডিসক্লোজ করা হয় তাহলে তারা সমাজের মধ্যে তারা রিকভার হয়ে আর এই সমাজে বাস করাটা তার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। পুরা প্রয়াসটাই কোর্টের একটা জিনিস এনশিওর করা, দুইটা জিনিস মোস্টলি হচ্ছে কি, ফার্স্ট, কোনো অবস্থাতে যেন আর এই ভবিষ্যতে যেন এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, কোনো ধরনের ধর্ষণ যেন আর কন্টিনিউ না হয়। আর দ্বিতীয়ত, যদি কোনো আনফর্চুনেটলি অ্যাক্সিডেন্টলি যদি এটা হয়েও যায় তাহলে সেই পার্টিকুলার ভিকটিমের নাম, আইডেন্টিটি যেন ডিসক্লোজ না করা হয়। আর এটাকে এনশিওর করার জন্য আমরা সর্বোচ্চ আদালতের আইন কর্মকর্তারা আমরা কোর্টকে অ্যাসিস্ট করছি। আজকেও আমরা কিছু মানুষজনের নাম আমরা কোর্টের কাছে নজরে নিয়ে আসলাম, যে গভর্নমেন্ট এন্টিটি যাদেরকে মাধ্যমে এই পার্টিকুলার অর্ডারটাকে বাস্তবায়ন করা যেতে পারে। তার জন্য আমরা মিনিস্ট্রি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনকে আমরা পার্টি করলাম, যেটা আগে ছিল না। বাংলাদেশ বিটিভি ডাইরেক্টর সাহেবকেও আমরা পার্টি করলাম, যাতে করে এটা যেন ওয়াইডলি অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা হয়। আর এছাড়া কোর্ট সর্বোচ্চ প্রচেষ্টায় আছে যাতে করে যতভাবেই হোক, কারণ আমাদের যে রিট পিটিশনটা আমরা ফাইল করেছিলাম শুধুমাত্র এটা মাগুরার 8 বছরের বাচ্চাকে প্রোটেকশন এনশিওর করার জন্য না, প্রোটেকশনকে এটা ওভারঅল বাংলাদেশে যাতে অ্যাটলিস্ট এই একটা প্রসেসের মাধ্যমে যেন রেপটাকে যেন আমরা কন্ডেম করতে পারি, আর যেন এই ধরনের ধর্ষণ যেন আর না হয়, তার জন্য এইটার আন্ডারেই কিন্তু এখন আজকে আমরা বরগুনার যে বাচ্চাটা যে অপ্রীতিকর ঘটনাটা ঘটে গেল, সেটা কিন্তু আমরা এই মামলার আলোকেই কিন্তু আমরা ইনকর্পোরেট করতে পেরেছি। এখানে একটা জিনিস একটু উল্লেখ করি, সেটা হচ্ছে আদালত খুব সুস্পষ্টভাবে বলেছেন যে আমরা জুডিশিয়ারির পক্ষে, বাংলাদেশ বিচার বিভাগ যারা নিপীড়িত হয়েছেন এই রিসেন্ট সময়ে, নিগৃহীত হয়েছেন এবং সেক্সুয়াল অফেন্স এন্ড অ্যাবিউজের শিকার হয়েছেন, ওনারা বলেছেন কোর্ট খুব সুস্পষ্টভাবে যে আমরা জুডিশিয়ারি তাদের পাশে আছি। হাইকোর্টে কথা বলছেন আইনজীবীরা, সেখানে যুক্ত ছিলাম, এবং এই মুহূর্তে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কথা বলছেন, আমরা সেখানে যুক্ত হচ্ছি। করে আমরা নাও পর্যন্ত স্যার আমরা পারতেছি না করতে হবে। কোন জায়গায় সাপ্লাই দিতে চাচ্ছি, বাংলাদেশে ইম্পোর্ট হয়ে চলে আসতেছে স্যার, যেহেতু এগ্রিকালচার মেশিনের ট্যাক্স কম,
আমরা স্থানীয়ভাবে তৈরি করে আমরা এই উৎপাদন পর্যায়ে বেডের সব দিয়ে যখন আমরা মার্কেটে যাচ্ছি আপনাকে ঠিক আছে, আমরা স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে যতটুকু সম্ভব সহনীয় করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কেউ বাকি আছে? আচ্ছা, একজন বাকি আছে এখানে। আচ্ছা, আপনি উনি শেষ করুন। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা ভেটেরাতে সকালে আসতে চাই। আমার দৃষ্টিতে আমরা মোবাইল ফোন সকলে ব্যবহার করি, মোবাইল ফোনের ভ্যাট কিন্তু আমরা সকলেই দিচ্ছি, এর মধ্যে কোনো কারচুপি নাই। অথচ মোবাইল কোম্পানির কাছে আমাদের সরকার, আমাদের দেশ হাজার কোটি টাকা পাও না কেন? এইটাকে একটা সফটওয়্যারের মধ্যে এনে আপডেট করে আমরা দেখাই দিতে পারি না যে আমরা সবাই ভ্যাটের আওতায় আসছি? তাহলে তো আমরা লোকালরাও আস্তে আস্তে ভ্যাটের আওতায় আসতে পারি। আর একটা জিনিস, না না, মোবাইল কোম্পানির কাছে হাজার কোটি টাকা পাওয়া, এটা কি বলছে আপনাকে? এই যে খবরে দেখি প্রায় সময় কোম্পানির কাছে। না না, এটা হলো, আমি বলি, এটা হলো ওই যে লিটিগেশন। অনেক সময় ওদের অডিট হয়, অডিট করে কিছু কিছু জায়গায় এডিশনাল ইম্পোজ করে, পরবর্তীতে এগুলো নিয়ে অ্যাপিল, ট্রাইব্যুনাল, হাইকোর্ট হয়, ওগুলোই বাকি থাকে। রেগুলার ভ্যাট ওদের দিয়ে আমি যদি 100 টাকা ফ্ল্যাট আমার মোবাইলে ট্রান্সফার করি, আমাকে 85 টাকায় দেওয়া হোক, সরকারের ঘরে সাথে সাথে 15 টাকা চলে যাক, সমস্যা নাই। আমাকে 100 টাকা না দিয়ে আমাকে 85 টাকায় দেওয়া হোক, আমরা এটা চাই। আমি সরকারকে সাথে সাথে আমার অংশ থেকে যাবে টাকা কোম্পানির কাছে। আমরা ধীরে ধীরে ওইদিকেই যাবো, ডিজিটাল ট্রানজাকশন এবং প্রত্যেকটা পদে পদে ট্যাক্স নিয়ে। সামান্য 4-5টা কোম্পানিকে যদি আমার আধুনিকায়নের মধ্যে না আসতে পারে, আমার এই 18 কোটি মানুষকে আমরা কিভাবে আধুনিকায়নের মধ্যে আনবো? না, কোন 4-5টা কোম্পানি আধুনিকায়নে নাই? কোনটা কথা বলছেন? নেটওয়ার্কিং কি যে না না না, এটা তো সম্পূর্ণ আধুনিকায়নে আছে ওদের। তাহলে ট্যাক্সটা কেন স্যার আমরা 100 টাকা কোম্পানির কাছেই রেজিস্ট্রারতে যাবে কেন? এটা 15 টাকা আমার সরকারের কাছে যাবে, 85 টাকা আমার অ্যাকাউন্টে আসবে। না, এগুলো খুব ভালো ভালো পরামর্শ আমাদের, একদম সাধারণ। এগুলো আমরা ট্যাক্স কথা বলছিলেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমরা সেখানে খানিকটা যুক্ত ছিলাম। ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করছেন গণ অধিকার পরিষদের নেতারা, সেখানে সরাসরি যুক্ত হচ্ছে। নাগরিক কমিটির সাথে যারা সম্পৃক্ত তাদেরকে এখানে তারা যুক্ত করেছে এবং তাদেরকে নানাভাবে বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন সরকারি সেক্টরে তারা ইতিমধ্যে পদায়ন করেছে। আমরা পরিষ্কারভাবে বলছি, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির মাধ্যমে তারা একটি রাজনৈতিক দলের উত্থান ঘটিয়েছে এবং একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ইতিমধ্যে তারা করেছে, সুতরাং এরপর থেকে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কোনো ব্যক্তি সরকারি কোনো দপ্তর কিংবা সরকারি কোনো সেক্টরে থাকার আর কোনো নৈতিক কিংবা আইনগত অধিকার রাখে না। যারা ইতিমধ্যে নিয়োগ পেয়েছে বা নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে অনতি বিলম্বে প্রত্যেকটি সেক্টর এবং প্রত্যেকটি জায়গা থেকে বহিষ্কার করতে হবে, তাদেরকে অব্যাহতি দিতে হবে, অথবা তারা নিজেরাই পদত্যাগ করলে সেটি দেশ ও জাতির জন্য মঙ্গল। একই সাথে আমি আবারও রিপিট করছি, বর্তমান এই সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য ছাত্র প্রতিনিধি দাবিকৃত যে 2 জন ছাত্র নেতা ইতিমধ্যে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে চেয়ারে রয়েছেন, জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং জনাব মাহফুজ আলম, তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। তারা যদি পদত্যাগ না করে তাহলে গণ অধিকার পরিষদ অন্যান্য সকল রাজনৈতিক দল এবং বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে অতি দ্রুত কঠোর কর্মসূচি ঘোষণা করবে। আমরা স্পষ্ট করে বলছি, এই সরকার জনগণের সরকার, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে এই সরকার একটি রাজনৈতিক দলকে পিছন থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে সেটাকে পুষিয়ে পালিয়ে সেটাকে সবল করছে। এখান থেকে আমাদের সংশয় সন্দেহের উদ্রেক হয়েছে যে এই সরকারকে কোন রাজনৈতিক দল গঠনের জন্য জনগণ চেয়ারে বসায় নাই। এই সরকারকে যে মহান দায়িত্ব দিয়ে জনগণ চেয়ারে বসিয়েছিল, সেই মহান দায়িত্ব পালন এই 7 মাসে কতটুকু করতে পেরেছে সেটি কিন্তু আজকে পরিষ্কার। ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করছেন গণ অধিকার পরিষদের নেতারা, আমরা খানিকটা সেখানে যুক্ত ছিলাম।